ছাদের উপরে কাপড় শুকাচ্ছিল জেসি। এমন সময় ছাদের উপরে আসলো নিলয়। নিলয় এসে দেখতে পেল জেসির বুকের কাপড় ঠিক নেই। নিলয় জেসির বুকের দিকে তাকিয়ে আছে। এক সময় জেসি বুঝতে পারলো নিলয় তার দিকে তাকিয়ে আছে। তখন নিলয় একটি গান ধরলো, আমার ভাবির কাছে লাউ ধইরাছে, লাউ যে বড় সোহাগী সোহাগী, ভাবির লাউয়ের পিছে লাগছে বৈরাগী, ও ভাবি লাউয়ের পিছে লাগছে বৈরাগী। জেসি নিলয়কে জিজ্ঞেস করলো কার গাছে লাউ ধরেছে। নিলয় আবার গান গাইতে শুরু করলো, আমার ভাবির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী সোহাগী, লাউয়ের পিছে লাগছে বৈরাগী, সে গাছেতে দুটি লাউ, বৈরাগী দেখতে যে চমৎকার, লাউয়ের পিছে লাগছে বৈরাগী, ভাবির পিছে লাগছে বৈরাগী। জেসি ভালো করে বুঝতে পারলো নিলয় তাকে নিয়ে গান করছে। জেসি বলল, নিলয় তুমি ভালো করে জানো আমি এই ধরনের কথা একদম শুনতে পারি না, তবু কেন এই ধরনের কথা বলছো? নিলয় বলল, ভাই বিদেশ গেছে কত বছর হয়ে গেল, আপনাকে দেখে আমার খুব মায়া হয়। ভাবি এই শীতের বেলায় আপনার বিছানা গরম করার মতো কেউ নেই। জেসি বলল, কি বলছো? এই শীতে আমার বিছানায় গরম করার মানেটা কি? নিলয় বলল, বলছিলাম কি আমাদের সাইফুল কোলবালিশের দোকান দিয়েছে, আপনি যদি বলতেন আমি একটা কোলবালিশ আপনার জন্য নিয়ে আসতাম। জেসি বলল, ও আচ্ছা আগে বলবে না? ঠিক আছে তাহলে তুমি একটা কোলবালিশ আমার জন্য নিয়ে এসো, তোমার ভাই বাড়িতে না থাকার কারণে আমার একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে আমি এখন যাচ্ছি। এই বলে জেসি ছাদের থেকে নেমে গেল। নিলয় আবার গান ধরলো, ভাবির লাউয়ের গাছে লাগছে বৈরাগী, ভাবির কাছে লাউ ধইরাছে, লাউ যে বড় সোহাগী সোহাগী, ভাবির লাউয়ের পিছে লাগছে বৈরাগী। জেসি ভাবি ছাদে কাপড় শুকিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে নামছিল। এমন সময় ছাদে আসছিল মোমিন সাহেব। মোমিন সাহেব জেসিকে দেখে হা করে তাকিয়ে আছে। জেসি মোমিন সাহেবকে জিজ্ঞেস করলো, এমন করে হা করে তাকিয়ে আছেন কেন? মোমিন সাহেব জিজ্ঞেস করলো, তোমার লাউ গাছে লাউগুলো অনেক বড় হয়ে গেছে। ওই যে একটা গান আছে না, আমার সাদের গাছে লাউ ধইরাছে, লাউ যে বড় সোহাগী সোহাগী, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী, ও লাওয়ালি লাউয়ের পিছে লাগছে বৈরাগী। জেসি বলল, আপনারা কি পেয়েছেন? আপনারা সবাই আমাকে দেখে এমন গান করেন কেন? মোমিন সাহেব বলল, তোমার লাউগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু দুঃখ একটাই, মালিকানা নেই। জেসি মোমিন সাহেবের কোনো কথাই বুঝতে পারছিল না। তারপর আর দাঁড়িয়ে না থেকে নেমে আসলো। মোমিন সাহেব গান ধরলো, আমার লাউয়ের কাছে লাউ ধইরাছে, লাউ যে বড় সোহাগী সোহাগী, লাউয়ের পিছে লাগছে বৈরাগী। ইভা রুমের ভেতর একটা হট ড্রেস পরে বসে আছে। এলোমেলো ভাবে সোফায় বসে টিভি দেখছে। ইভাকে অনেকটাই ভালো লাগছে। এমন সময় রুমের ভেতর আসলো নিলয়। নিলয় ইভার দিকে ভালো করে খেয়াল করলো, ইভার বুকের উপরের সাইডটা দেখা যাচ্ছে। ইভা ছিল নিলয়ের ছোট বোন, তাই নিলয় ইভাকে এমন পোশাক পরে দেখে মেনে নিতে পারছিল না। ইভার দিকে দেখে চোখ সরিয়ে নিল। ইভা নিলয়কে বলল, কি হলো ভাইয়া, কি দেখছো? আমার দিক থেকে চোখ সরিয়ে নিলে কেন? তুমি যেন আমাকে কিছু বলতে এসেছো, বলে ফেলো। নিলয় বলল, আজকের পর থেকে তুই এই ধরনের কোনো পোশাক পরবি না। ইভা বলল, কেন ভাইয়া? এই ধরনের পোশাক পরতে আমার খুব ভালো লাগে, আর দেখতেও তো আমাকে অনেক সুন্দর লাগছে, তাই না ভাইয়া? নিলয় বলল, তোকে এই ধরনের পোশাক একদম ভালো দেখায় না। ইভা বলল, না ভাইয়া আমি এই ধরনের পোশাক পরবো, তুমি আরো এমন অনেক পোশাক আমার জন্য কিনে নিয়ে আসবে। নিলয় ইভাকে বুঝাতে পারছে না যে এই ধরনের পোশাক পরলে মেয়েদের অনেক কিছুই ভালোভাবে বোঝা যায়, যা কিছু মেয়েদের গোপনে লুকিয়ে রাখা উচিত। মেয়েদের আসল সৌন্দর্য সব পোশাকে নয়, বরং পোশাকেই সৌন্দর্য ভেসে ওঠে। ইভা বলল, আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে ভালো করে কথা বলতে চাচ্ছ না, আমি চলে যাচ্ছি, আমার সাথে তোমার কথা বলতে হবে না। এই বলে ইভা ড্রয়িং রুম থেকে চলে আসলো। নিলয় বসে বসে ভাবছে, আমি যেমন অন্যদের নজর দিয়েছি, আমার বোনের এই ধরনের পোশাক পরলে তারাও হয়তো আমার বোনের দিকে নজর দেবে। আজকের পর থেকে আমি আর কখনো মেয়েদের বাজে চোখে দেখবো না। আমার বোনকে দেখে আমি বুঝতে পারলাম মেয়েদের দিকে বাজে নজর দিলে কতটা খারাপ লাগে। মোমিন সাহেব জেসির রুমের সামনে এসে দেখতে পেল যে রুমের দরজা খোলা। জেসি তখন গোসল করে তার পরনের কাপড়টা পাল্টাচ্ছিল। মোমিন সাহেব পর্দার আড়াল থেকে জেসির কাপড় পাল্টানোগুলো দেখছিল। সেই শরীরের ভাঁজগুলো দেখে মোমিন সাহেবের মাথা ঠিক রইল না। মোমিন সাহেব ভাবছে, এমন একটি সুন্দরী বউ রেখে ওর স্বামী কি করে বাইরে থাকে? ইস, আমার ইচ্ছে করছে আমি এখনই ওর কাছে গিয়ে ওকে একটু জড়িয়ে ধরি। জেসি দেখতে পেল মোমিন সাহেব তাকে দেখছে। জেসি বলল, আপনি আমার ঘরে কি করে এলেন? আপনি তো ভালো করে জানেন আমার স্বামী বাড়িতে থাকে না, তাহলে আপনি আমার ঘরে ঢুকলেন কেন? এখন যদি কেউ দেখে ফেলে তাহলে সবাই আমার নামে বদনাম দেবে, আপনি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যান। মোমিন সাহেব বলল, তুমি তোমার স্বামীকে ছেড়ে কি করে থাকো? জেসি বলল, আমি আপনার মতলব খুব ভালো করে বুঝতে পেরেছি। মোমিন সাহেব বলল, আসো তোমাকে একটু স্বামীর আদর দিয়ে তারপর চলে যায়। আমি জানি তুমি তোমার স্বামীকে ছেড়ে ভালো নেই। এ কথা শোনার পর জেসি পাশে থাকা ঝাড়ুটি হাতে নিয়ে মোমিন সাহেবের দিকে বাড়িয়ে বলল, আপনি কি এখন এখান থেকে বের হবেন নাকি আমি ঝাড়ু পিটা করবো? মোমিন সাহেব বলল, ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমার এখানে আসবো না, বের হয়ে যাচ্ছি। তারপর মোমিন সাহেব বেরিয়ে গেল। জেসি বুঝতে পারলো একা একা একটি মেয়ে মানুষ থাকা খুবই কষ্টকর। আমি আমার স্বামীকে বলবো সে যেন চলে আসে। ইভা ঘরের ভেতর একটু হট ড্রেস পরে টিকটক করছিল। ইভার টিকটক করাতে কোনো লজ্জা নেই, শুধুমাত্র কিছু ভিউ কামানোর জন্য টিকটকে এলোমেলো ভাবে ভিডিও করত। ইভা টিকটক করতে করতে ওয়াশরুমের ভেতরে গিয়ে টিকটক শুরু করে দিল। এমন সময় আসলো নিলয়। নিলয় এসে ইভাকে বলল, টিকটক বন্ধ কর, নয়তো আমি কিন্তু তোকে আবার ঢাকাতে পাঠিয়ে দেব, এই বাড়িতে তোকে রাখবো না।
ইভা বাথরুম থেকে বেরিয়ে এসে নিলয়কে বলল, আমি এমন কি করেছি যার জন্য তুমি আমার সাথে এমন করছো? আমি টিকটক করছি, আর টিকটক করা তো কোনো খারাপ বিষয় না। নিলয় বলল, তুই টিকটক করছিস এটাকে আমি খারাপ বলছি না, খারাপ বলছি তুই যেভাবে টিকটক করছিস। ইভা বলল, এমন করে আমি টিকটক করব? তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে দেখো না। এ কথা বলে ইভা ঘর থেকে বেরিয়ে আসলো। নিলয় বলল, আমার বোনটা দিন দিন বিগড়ে যাচ্ছে, আমার বোনকে বুঝাতে হবে ইভা যা করছে ঠিক করছে না। নিলয় যখন ইভাকে ঘরের ভেতর টিকটক করতে দেয়নি, ইভা তখন ছাদের উপর দাঁড়িয়ে টিকটক করছে। এমন সময় ছাদের উপর আসলো এই বিল্ডিং এর 3 তলায় থাকা বাহার ছিল একটু অদ্ভুত টাইপের লোক। মেয়ে মানুষ দেখতে পেলে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যেত। বাহার এবার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমি কি তোমার সাথে টিকটক করতে পারি? ইভা বলল, আমি আপনার সাথে টিকটক কেন করব? আমি একা একাই টিকটক করতে পারি। বাহার বলল, তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে, তোমার পোশাকটা অনেক সুন্দর। এমন সময় ছাদে আসলো জেসি ছাদে এসে বুঝতে পারলো বাহার ইভাকে ডিস্টার্ব করছে। জেসি বাহারের কাছে এসে বলল, বাহার ভাই, আপনি এমন করছেন কেন? আমরা আপনার বোনের মতো, এমন করা আপনার উচিত হচ্ছে না। বাহার বলল, সরি জেসি, আমি আর এমন করব না, আমি এখন থেকে তোমাদের সম্মান করে চলবো। এই বলে বাহার ছাদের উপর থেকে নেমে গেল। জেসি ইভাকে বলল, তুমি এসব পোশাক পরা বন্ধ করে দাও, তাহলে তোমাকে কেউ আর বাজেভাবে দেখবে না। এ কথা বলে জেসি ওখান থেকে চলে আসলো। ইভা বুঝতে পারলো সত্যি জেসি ঠিক কথাই বলেছে, শুধুমাত্র আমার পোশাকের জন্য আমার সাথে এমন হচ্ছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমাদের এই গল্পটিতে কাকে দোষ দেব, পোশাক নাকি আমাদের মনুষ্যত্ব? আমরা এক একজনকে এক একভাবে বেছে নেই, কেউ পোশাককে দায়ী করি, আবার কেউ মনুষ্যত্বকে দায়ী করি। আপনারাই বলুন দোষটা কাকে দেব? সম্মানিত দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।